পর্যন্ত। একেবারেই ট্রু সেন্সে মাথায় যা কিছু আছে সবকিছু ঝেড়ে দিয়ে বুঝার চেষ্টা করব। ক্লাস, পরীক্ষা এগুলো নিয়ে আমাদের সব টেনশন বাদ। এখন আমাদের হচ্ছে ক্লাসের টেনশন, পড়ার টেনশন। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২য় ক্লাস। ১ম ক্লাসে আমরা হচ্ছে ১ থেকে ৭ ধারা পর্যন্ত এবং ৫২ থেকে ৫৪ ধারা পর্যন্ত পড়েছি। তো আমরা ২ টা গল্প পড়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে? ওই গল্পে আমরা একটা গল্প পড়েছিলাম ডক্টর সাহেবের। আরেকটা গল্প পড়েছিলাম হচ্ছে কোম্পানির ম্যানেজারের। তাহলে আমরা শুরু করতেছি সেই আ ডক্টর সাহেবের যে গল্প, সেই গল্প দিয়ে। এখন একেবারেই ট্রু সেন্স এ আমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। আমরা হচ্ছে ৫৪ পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। আজকে ৫৫ থেকে শুরু হচ্ছে। ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আমরা ওই গল্পটাই রিপিট করতেছি যারা গতকালকের ক্লাস শোনেননি। ধরেন আমাদের ক্লাস শুরু হয়েছে। সবাই যদি অন্যমনস্ক হয়ে থাকেন, ওদিক থেকে মনোযোগ নিয়ে আসেন। রহিম সাহেব উনি অসুস্থ। দীর্ঘদিন ধরে উনি অসুস্থ। এখন এলাকাতে উনি চিকিৎসা করতেছেন স্থানীয়ভাবে। আল্টিমেটলি উনি সুস্থ হতে পারতেছেন না। অবশেষে উনি সিদ্ধান্ত নিলেন রহিম সাহেব যে উনি ঢাকায় বড় কোনো হসপিটালে বড় কোনো ডক্টরের কি হবেন? শরণাপন্ন হবেন। অবশেষে রহিম সাহেব ঢাকায় গেলেন। বড় একজন ডক্টরের কি হলেন? ডক্টরের শরণাপন্ন হলেন। হয়ে উনার হচ্ছে বিভিন্ন আ পরীক্ষা-নিরীক্ষা করলেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর ডক্টর সাহেব উনার কি পাইল? উনার একটা রোগ পাইল যে রোগটার নাম হলো এইচআইভি। এখন এই যে ডক্টর সাহেব উনার কাছে রিপোর্ট আছে। যে রিপোর্টে প্রতীয়মান হচ্ছে আমাদের যে বেয়ার একটা উদাহরণ দেয়া আছে যে রহিম সাহেব নীতিকতাবিহীন জীবনযাপন করতেছে। আর আমি ধরলাম হচ্ছে কি উনার এইচআইভি ধরা পড়েছে। এরকম পরিস্থিতিতে ডক্টর সাহেব বলতেছে যে, "আপনার যে এইচআইভি হয়েছে সেটা আমি কি করব? সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ ভাইরাল করে দিব। আপনার এলাকার যেই গ্রুপ আছে Facebook এর গ্রুপ, সেই গ্রুপে এটা ছবি তুলে আমি আপলোড করে দিব। না হলে আমাকে কি করতে হবে? আমাকে ৳১০,০০,০০০ দিতে হবে।" এরকম পরিস্থিতিতে রহিম সাহেব সম্মানের কথা চিন্তা করে ধরেন ডক্টর সাহেবকে ৳১০,০০,০০০ দিলেন। তাহলে আমাদের সেকশন 3 অনুযায়ী আমরা যে ৩ ধারায় পড়েছি, ট্রাস্টি বা জিম্মাদার। তাহলে সেকশন 3 অনুযায়ী ডক্টর সাহেব এখানে হলেন কি? এখানে হলেন একজন জিম্মাদার। তাহলে এই যে এরকম পরিস্থিতি তৈরি হলো, ডক্টরের কাছে যে রহিম সাহেবের যে ডকুমেন্টটা রয়ে গেল, এরকম পরিস্থিতি রহিম সাহেব কি করতে পারবেন? রহিম সাহেব হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুযায়ী স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবে। কিসের মামলা করতে পারবে? স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করতে পারবে। মামুন ভাই আপনাদের গ্রুপে আগামীকালকে ক্লাস, হ্যাঁ? আজকে নেই। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এখন রহিম সাহেবের করণীয় কি? রহিম সাহেব হলো এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় আমি কিন্তু কোনো কিছুই বানিয়ে বলতেছি না। আপনাদের এই বই থেকেই বলতেছি। এই বেয়ার অ্যাক্ট থেকেই। ৫৪ ধারায় ডক্টরের বিরুদ্ধে কি করতে পারবে? নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবে। তাহলে রহিম সাহেব যখন ডক্টরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করবে তখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। স্থায়ী নিষেধাজ্ঞা যাতে ডক্টর সেই যে রিপোর্ট এটা যাতে কখনোই প্রকাশ করতে না পারেন। এখন সবচেয়ে আ বুঝার বিষয় যেটা হলো যে ডক্টরের কাছে যে ডকুমেন্ট সেটা তো রয়েই গেল। পরবর্তীতেও উনি যেকোনো সময় সেটা আবার প্রকাশ করে দিতেই পারে স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে ডক্টরের কাছে যেই ডকুমেন্টটা রয়ে গেল, এই ডকুমেন্টটা যাতে কি করা হয়? পুড়িয়ে ছাই করে দেয়া হয়। কি করা হয়? নিশ্চিহ্ন করে দেয়া হয়। সেজন্য আপনি ৫৪ ধারার পর পরবর্তীতে কি চাবেন? ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাবেন। অর্থাৎ আপনার ১ম এ ৫৪ ধারায় আপনি ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাবেন, যাতে সেগুলো প্রকাশ করতে না পারে। হ্যাঁ? পরবর্তীতে ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন চাবেন যে, আপনার ডক্টরের কাছে যতগুলো ডকুমেন্ট আছে সেগুলো যাতে কি করে দেয়া হয়? সেগুলো যাতে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন আদালত কাউকে কোনো বাধ্যবাধকতা ভঙ্গরোধ
তাহলে বাধ্যবাধকতা ভঙ্গরোধ করতে আদালত বলতেছে ডক্টর সাহেবকে যে আপনি এগুলো প্রকাশ করবেন না। এবং তার পাশাপাশি প্রয়োজনীয় অন্য কোনো কাজ করার নির্দেশ দেয়। তাহলে প্রয়োজনীয় অন্য কাজ কিসের নির্দেশ দিয়েছে? প্রয়োজনীয় অন্য কাজ হলো যে উনার কাছে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো যাতে কি করা হয়? নিশ্চিহ্ন করা হয়, পুড়িয়ে ছাই করা হয়। এই বিষয়টাকে বলা হয় কি ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে আদালত যখন কাউকে কোনো বাধ্যবাধকতা ভঙ্গরোধ বা পাশাপাশি প্রয়োজনীয় অন্য কোনো কাজ করার নির্দেশ দেয়, তাকেই বলা হয় ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ওকে, আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেন হয় এখান থেকে যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? 55 55 ধারায় আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো ধরেন রহিম সাহেবের ২ তলা একটি বাড়ি আছে। এখন রহিম সাহেবের পাশের একটা টিনের ঘর আছে। সে টিনের ঘর থেকে হঠাৎ করেই একটা লোক ইটালি গেল অবৈধ পথে। যাওয়ার পর আঙ্গুল ফুলে কলা গাছ। অনেক টাকার মালিক হয়ে গেছে। এখন ইটালি গিয়ে সে হচ্ছে বাড়িতে কাজ ধরেছে, সে ৬ তলা বাড়ি করল। সে বাড়িটা এমনভাবে তৈরি করা শুরু করলো যে আপনার বাড়িতে আর কোনো আলো বাতাস প্রবেশ করে না। তাহলে এই ক্ষেত্রে যেইখান দিয়ে সে আলো বাতাস প্রবেশ করা বন্ধ করেছে সেগুলো ভেঙে ফেলার জন্য আপনি কি চাইতে পারেন? প্রথম অবস্থায় আপনি তো ৫৪ ধারায় নিষেধাজ্ঞা চাবেনই। পাশাপাশি হলো ৫৫ ধারায় যেদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করতেছে না, সে অংশটুকু অযৌক্তিকভাবে যেটা করেছে সেটা ভেঙে দেওয়ার জন্য আপনি স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। অথবা এরকম হয়েছে, ওই যে ভদ্রলোক ইটালি গিয়েছে, সে টাকার মালিক হয়ে গেছে হঠাৎ করে। সে এমনভাবে বাড়িটা করেছে, আপনার ২ তলা বাড়ি ছিল আগেই, আপনি আগে থেকেই ধনী মানুষ। সে হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়েছে। সমাজে যা হয় আরকি মামলাগুলো যখন হয়। হঠাৎ করে টাকার মালিক হয়েছে, এখন সে ১০ তলা বাড়ি করেছে বা ৫ তলা করেছে বা ৬ তলা করেছে। এমনভাবে করেছে যে তার ছাদের প্রান্তভাগ আপনার ২ তলা বাড়ির উপর গিয়ে পড়ে। এবং বৃষ্টি যদি হয়, বৃষ্টির সিজনে, বৃষ্টির সময়ে যত পানি আছে, বৃষ্টির যত পানি সব আপনার বাড়িতে পড়ে, বাড়ির ছাদে পড়ে। এবং আপনার বাড়ির যে উঠান, সেই উঠানে হাঁটু পানি এবং রুমের ভিতরে পানি ঢুকে যায়। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? বিল্ডিং তো হয়ে গেছে অলরেডি। তাহলে যতটুকু অংশ আপনার জমির উপর পড়েছে বা ছাদের প্রান্তভাগ যতটুকু আপনার জমির উপর পড়েছে, ততটুকু হ্যাঁ, ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য কি করতে পারবেন? এই ৫৫ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার দুঃখিত ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কি করতে পারবেন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। আমরা যদি ৩য় উদাহরণে দেখি যেটা একটু আগে রহিম সাহেবের গল্প করলাম যে মেডিকেল অ্যাডভাইজার খয়ের মেডিকেল অ্যাডভাইজার। মেডিকেল অ্যাডভাইজার মানে হলো ডক্টর। এখন ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর হচ্ছে কি করতেছে? হুমকি-দামকি দিচ্ছে পেশেন্টকে, রোগীকে যে আপনি কি করতেছেন? নীতিগতবিহীন জীবনযাপন করতেছেন। এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এগুলো প্রকাশ করে দিব। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি ডক্টরের বিরুদ্ধে ৫৪ ধারায় কি পাইতে পারেন? নিষেধাজ্ঞা পাইতে পারেন। পাশাপাশি মেডিকেল অ্যাডভাইজার এর কাছে যত ডকুমেন্ট আছে, অর্থাৎ ওই ডক্টরের কাছে রহিম সাহেবের যত ডকুমেন্ট আছে, সেগুলো যাতে কি করা হয়? নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, সেজন্য আপনি ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারেন। আপনাদের এখান থেকে লিখিত পরীক্ষায় এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রবলেম কোয়েশ্চেন আসতে পারে। আপনাদের কোয়েশ্চেন ধরতে হবে। যে যখনই ভাঙ্গার কথা বলবে, যখনই নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলবে, তখনই আপনারা চলে যাবেন হচ্ছে কোথায়? ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞায়। ওকে, আমরা চলে যাব হচ্ছে আমরা ৫৪ ধারায় পড়েছি কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন বা স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ৫ টি ক্ষেত্রে। আপনাদের লিখিত পরীক্ষায় একটা কোয়েশ্চেন হয় যে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন বা কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম আসে হচ্ছে 56 ধারা ৫৬। তো ৫৬ তে কি বলা আছে? যেই সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না? তাহলে উত্তর কি হবে? ১১ টি ক্ষেত্রে আদালত কি করবেন না? ১১ টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় আবারও রিপিট করতেছি। আপনাদের কোয়েশ্চেন বুঝতে হবে। ৫৪ ধারা থেকে যদি কোয়েশ্চেন আসে, ৫৪ ধারা থেকে কোয়েশ্চেন আসবে, কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন?
তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ৫ টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে মঞ্জুর করেন? ৫ টি ক্ষেত্রে আদালত কি করেন? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। আর যদি প্রশ্ন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না? তাহলে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না? আপনার হচ্ছে ১১ টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। তাহলে সেই ১১ টি ক্ষেত্র কি? এগুলো আমরা একটু বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করি। প্রথমেই বলা আছে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা চাওয়া হয়। তাহলে আমরা ৫৪ ধারায় পড়েছি ৫ নাম্বার পয়েন্টে যে বিচার বিভাগীয় কার্যধারায় যদি নিষেধাজ্ঞা চাওয়া হয়, সেটা যদি অধিকতা নিরসনের জন্য হয়, জটিলতা নিবারণের জন্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। কিন্তু আমাদের ৫৬ র ১ নাম্বার পয়েন্টে বলা আছে যে বিচার বিভাগীয় কার্যধারায় আপনি নিষেধাজ্ঞা চেয়েছেন। সেটা যদি কি হয়? অধিকতা নিরসনের জন্য না হয়, অর্থাৎ একাধিকতা নিরসনের জন্য না হয়। আপনি বলতেছেন যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে আদালতে মামলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয় নিয়ে আদালতে ইতিপূর্বে মামলা হয়নি বা হলেও সেটা চূড়ান্তভাবে কি হয়নি? রায় এবং ডিক্রি বা নিষ্পত্তি হয়নি। তাহলে যেহেতু এই বিষয়টা সেটেলমেন্ট না, তার মানে এই বিষয় নিয়ে একাধিকবার বিচারের সম্মুখীন না, সেই ক্ষেত্রে আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে আবারও রিপিট করে দিচ্ছি যে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা চাওয়া হয়, সেটা যদি অধিকতা নিরসনের জন্য হয়, অর্থাৎ একাধিকতা নিরসনের জন্য হয়, সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। আর অধিকতা নিরসনের জন্য যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। আমরা চলে যাব হচ্ছে ২ নম্বর পয়েন্টে, যে ক্ষেত্রে যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সে আদালতের অধস্তন নয়, এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য। একেবারে যদি ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। আপনারা যেই জেলার আছেন বা যেই বারের আছেন, সেই বারের সর্বোচ্চ আদালতের নাম কি? সর্বোচ্চ আদালতের নাম হলো সিভিলের ক্ষেত্রে জেলা জজ আদালত। তার অধস্তন কে? তার অধস্তন হলো অতিরিক্ত জেলা জজ। তার অধস্তন কে? তার অধস্তন হলো যুগ্ম জেলা জজ। তার অধস্তন কে? সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। এখন ধরেন জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা কি আছে? বিচারাধীন আছে। সেই জেলা জজ আদালতের বিচারাধীন মোকদ্দমার কার্যধারা নিষিদ্ধের জন্য আমি যদি আপনার সিনিয়র সহকারী বা যুগ্ম জেলা জজ আদালতে, নিচের আদালতে আমি হচ্ছে পিটিশন দেই, সেই ক্ষেত্রে আদালত কি নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? সেক্ষেত্রে কিন্তু আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। অর্থাৎ উপরের আদালতের কার্যক্রমের নিষেধাজ্ঞা নিচের আদালত দিতে পারে না। কিন্তু নিচের আদালতের কার্যক্রমের নিষেধাজ্ঞা কি করতে পারেন? উপরের আদালত দিতে পারেন। তার মানে জেলা জজ তার অধস্তন যে আদালতগুলো আছে, সে আদালতের মধ্যে কি করতে পারেন? সে আদালতে কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তার মানে আমাদের ২ নম্বর পয়েন্টে বলা আছে, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সেই আদালতের অধস্তনও নয়, এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য। তার মানে ধরেন একেবারেই ট্রু সেন্স এ আমরা সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চাচ্ছি। ওই জেলা জজ আদালতের কার্যক্রমে নিষেধাজ্ঞা মানে কার্যক্রমে হ্যাঁ, বন্ধের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তারপরে বলা আছে ৩ নাম্বার যে কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা থেকে বিরত রাখার জন্য। তাহলে আমরা আমাদের সাংবিধানিক অধিকার, প্রত্যেকজনের কিসের অধিকার? সাংবিধানিক অধিকার। কি অধিকার? প্রত্যেক ব্যক্তি আইনের আশ্রয় লাভ করিবে। তাই না? এটা আমাদের আইনের আশ্রয় লাভ করার অধিকার। এটা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এনশিওর করেছে। তাহলে একজন ব্যক্তি আইনের আশ্রয় লাভ করবে। আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করবে। সেই আবেদন করা থেকে বিরত রাখার জন্য আদালত কি করতে পারেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্যের কিংবা বিদেশী সরকারের কোনো সার্বভৌম কাজের হস্তক্ষেপের জন্য। তাহলে সরকারি কোনো বিভাগের সরকারি কর্তব্যের বিদেশী সরকারের সার্বভৌম কাজের হস্তক্ষেপের জন্য আদালত কি করবে না? হ্যাঁ, নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ধরেন সরকারি কাজ চলতেছে। হ্যাঁ? চায়না, বাংলা, আ আপনার হচ্ছে মেস, ট্রানজিট প্রজেক্ট বিভিন্ন কিছু চলতেছে। ঢাকা-সিলেট হাইওয়ে, হ্যাঁ? ইটালিয়ান বা হচ্ছে অন্যান্য কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে এই কাজ চলতেছে। এখন আমরা গিয়ে কি করলাম? আদালতে নিষেধাজ্ঞা চাইলাম যে ঢাকা-সিলেট মহাসড়কের কার্যক্রম কি চাই? বন্ধ চাই। আদালত কি নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে ৫ নাম্বার পয়েন্টে বলা আছে কোনো ফৌজদারি বিষয়ের কার্যধারা স্থগিত রাখার জন্য যদি আপনি নিষেধাজ্ঞা চান, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তার মানে আমাদের সেকশন 7 এ কি বলা আছে? সেকশন 7 এ বলা আছে রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল।
অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার কি করা যায় না? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। তাহলে আমরা যদি কি করি? ফৌজদারি বিষয়ে আমরা যদি নিষেধাজ্ঞা চাই, সেই ক্ষেত্রে যেহেতু ক্রিমিনাল সম্পর্কিত বিষয়, অপরাধ সম্পর্কিত বিষয়, সেক্ষেত্রে আদালত কি করবেন না? নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে ৬ নম্বর পয়েন্টে বলা আছে যে, যেই সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। আমাদের ৫৪ ধারায় ৩ টা বিষয়ে ৫ টি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। সেই ৩ টা বিষয়ের ২ নম্বর বিষয় কি ছিল? ২ নম্বর বিষয় ছিল চুক্তি ভঙ্গ রোধ করতে। তার মানে ১২ ধারায় যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে ৪ টা গ্রাউন্ড আছে, সেই ৪ টা গ্রাউন্ডে আদালত যেমন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, পাশাপাশি কিন্তু ৫৪ ধারায় নিষেধাজ্ঞাও দিতে পারেন। আর আমাদের ২১ ধারায় বলা আছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ৮ টি ক্ষেত্রে, এগুলো আমরা পড়ব পরবর্তী ক্লাসে। ২১ ধারায় বলা আছে যে ৮ টি ক্ষেত্রে আদালত কি করবেন না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করিবেন না। তাহলে যেই ৮ টা ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না, সেই ৮ টা ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞাও মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে যে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে কি নয়? যা প্রকৃতপক্ষে উৎপাত নয়। একেবারেই যদি আমরা ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি যে উৎপাতের অজুহাতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে কি নয়? প্রকৃতপক্ষে উৎপাত নয়। ধরেন আমরা বার কাউন্সিলের পরীক্ষা দিব। আমাদের আগামী মাসে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা। এখন আমাদের বাসার সামনে প্রতিদিনই একটা আ বা মানে হচ্ছে মানে ফ্ল্যাট থেকে বা হচ্ছে আমাদের বাসার সামনে একটা দোকান থেকে বিশাল লাউড স্পিকারে প্রতিদিন কি করে? গান বাজায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেখাপড়ার কি হচ্ছে? প্রচন্ড পরিমাণ ক্ষতি হচ্ছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, এটা কি প্রকৃতপক্ষেই উৎপাত? তাহলে যদি প্রকৃতপক্ষেই উৎপাত হয়, যেহেতু প্রতিদিন কি করতেছে? গান বাজাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। কিন্তু আপনার বার কাউন্সিলের পরীক্ষা আগামী মাসে ঠিক আছে। এখন আপনার বাসার সামনে এক লোকের মেয়ের বিয়ে। এখন মেয়ের বিয়ের মধ্যে সে ধরেন হচ্ছে বাজার থেকে বক্স এনে বিশাল গান বাজনা করেছে। এখন আপনি পরের দিন সকালে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার মামলা করলেন। এখন আদালত তদন্ত করে দেখল কি যে আসলে উনার মেয়ের বিয়ে ছিল। উনি একদিনই সেই গান বাজিয়েছিলেন, উৎপাত করেছিলেন। তাহলে উৎপাতের অজুহাতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। যা প্রকৃতপক্ষে উৎপাত নয়। উনি কিন্তু উৎপাত করেননি। জাস্ট কি করেছেন? উনি উল্লাস করেছেন। প্রকৃতপক্ষে সেটা উৎপাত হয়নি। তাহলে এই ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে এমন একটি ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য যাতে বাদীর মৌন সম্মতি আছে, তিনি নিষেধাজ্ঞাও চাচ্ছেন আবার মনে, মনে সম্মতিও দিচ্ছেন। আদালত সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে যে জিম্মা ভঙ্গের ক্ষেত্র ব্যতীত যেখানে অন্যভাবে প্রতিকার দেয়া যায়। তাহলে জিম্মা চুক্তি ব্যতীত অন্যান্য যে চুক্তিগুলো আছে, জিম্মা চুক্তি ব্যতীত যেখানে অন্যান্য চুক্তি আছে, যেমন আমি আর আলামিন ভাই কি করলাম? আলু ক্রয় বিক্রয়ের চুক্তি করলাম। এখন এখানে অন্যভাবে কি করা যাচ্ছে? অন্যভাবে কিন্তু প্রতিকার দেয়া যাচ্ছে। অর্থের মাধ্যমে যে ১ কেজি আলুর দাম ৳১৫, ১০ কেজি আলুর দাম এত, ১০ মণ আলুর দাম এত। এখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে আমাদের এই চুক্তিটা কি জিম্মা রিলেটেড চুক্তি? আমাদের চুক্তিটা কিন্তু জিম্মা রিলেটেড কোনো চুক্তি না। তাহলে যেখানে অন্যভাবে প্রতিকার দেয়া যাচ্ছে, সেইখানে আদালত কি করবেন না? সেখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ১০ নম্বরে বলা আছে যে ক্ষেত্রে বাদী বা আবেদনকারীর দোষ বেশি। আপনি মানুষদেরকে বলে বেড়ান যে আপনার এই প্রোডাক্ট খুবই ভালো। খুবই ভালো। গাছগাছালির নির্যাস দিয়ে তৈরি। হ্যাঁ? সেই কথা বলার পর মানুষ সেগুলো ব্যবহার করে। অ্যাকচুয়ালি এগুলো আপনি শূকরের গলিত চর্বি দিয়ে বানাইছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি যদি অন্য কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান, সেক্ষেত্রে আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। কেন মঞ্জুর করবেন না? কারণ এখানে তো বাদী বা আবেদনকারীর দোষ বেশি। তাহলে যেখানে বাদীর দোষ বেশি বা আবেদনকারীর দোষ বেশি, সেখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে যে ক্ষেত্রে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। যে ব্যক্তি আবেদন করল, ওনার কোনো পার্সোনাল এখানে কোনো কিছুই নাই। তাহলে যার কোনো কিছুই নাই এখানে, সে যদি নিষেধাজ্ঞা চায়, আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। আপনাদের এখানে ৩ টা উদাহরণ দেয়া আছে বেয়ার অ্যাক্টে। তার মধ্যে থেকে আমরা ২ টা উদাহরণ আমাদের পিডিএফ এ দিয়েছি। এই ২ টা উদাহরণ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আপনাদের লিখিত পরীক্ষার প্রবলেম কোয়েশ্চেন এর জন্য। আচ্ছা একেবারে যদি ট্রু সেন্স এ আমরা বোঝার চেষ্টা করি, আমরা আগে যখন ফুটবল খেলতাম ছোটবেলায়
তখন আমরা হচ্ছে ডিআর ফুটবল খেলতাম। ফুটবলে লেখা ছিল ডিআর। ৫ নাম্বার ফুটবল। এখানে নাম্বারিং হতো ৩, ৪, ৫ ৩ ধরনের ফুটবল পাওয়া যেত। এখন বাজারে যেই ফুটবল আমরা দেখি যারা খেলাধুলা করে, সবচেয়ে ভালো চলে হচ্ছে ধরেন কথার কথা এডিডাস ফুটবল। এখন এডিডাস ফুটবল বাজারে খুব ভালো বিক্রি হয়। তারা এই এডিডাস নামে বাজারে ফুটবল ভালো বিক্রি করে। এখন আমরা চিন্তা করলাম কতিপয় বেকার লোক, আমার সাথে ধরেন আরো কয়েকজন আছে ২ জন ৩ জন নিচ থেকে যারা আসতে চান। আমরা দেখলাম যে এই ফুটবলটা তো বাজারে একচেটিয়া চলতেছে। তো আমরা একটা কাজ করি। কেরানীগঞ্জে কি করি? ঢাকার কেরানীগঞ্জে সুবারটাতে আমরা একটা ফ্যাক্টরি করি। সেই ফ্যাক্টরিতে আমরা কি করব? আমরাও সেই একই নাম এবং লোগো ব্যবহার করে অ্যাডিডাস ফুটবল কি করব? তৈরি করব। এবং সেগুলো আমরা হচ্ছে ঢাকার চকবাজারে সাপ্লাই দিব হোলসেল দোকানগুলোতে। হোলসেল দোকানগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে দিবে। এখন আমরা কিছুদিন এরকম হচ্ছে ধরেন হচ্ছে কেরানীগঞ্জে সুবারটাতে এরকম ফ্যাক্টরি করে, হ্যাঁ? কিছুদিন আমরা হচ্ছে সেই অ্যাডিডাস ফুটবল বাজারে বিক্রি করলাম। পরবর্তীতে মূল যেই কোম্পানি তারা জানতে পারলো, তারা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি তাদের সেল কমে গেছে। কি কারণে সেল কমে গেল? আমাদের এই এত ভালো কোম্পানির। ওনারা অনুসন্ধান করে দেখলেন যে কতিপয় লোক, হ্যাঁ? মামুন আরো কয়েকজন আছে তারা মিলে কি করেছে? একটা নকল ফ্যাক্টরি করেছে সেখান থেকে তারা হচ্ছে নকল প্রোডাক্ট বাজারে বিক্রি করতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে ধরেন হচ্ছে এডিডাস ফুটবল কোম্পানি আমাদের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞার মামলা করল। কিসের নিষেধাজ্ঞার মামলা করল? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করল। যেহেতু আমরা তাদের কি করেছি? তাদের এই এডিডাস যেটা ট্রেডমার্ক সেই ট্রেডমার্ক কপি করেছি। এখন আদালতে আমাদের মধ্যে থেকে একজন আছে। ধরেন উনার নাম হচ্ছে নয়ন সাব। এখন নয়ন সাহেব আদালতে সাবমিশন রাখলো, মাননীয় আদালত, এই যে উনি এডিডাস ফুটবল বাজারে বিক্রি করেন, উনি বলে বেড়ান যে এগুলো ট্রেডমার্ক করা ওনার প্রোডাক্ট। কিন্তু প্রকৃতপক্ষে মাননীয় আদালত দেখবেন যে ওনার এই শুকরের ওনার যেই দুঃখিত, ওনার যেই আপনার এই এডিডাস ফুটবল উনি যেটা বলেন যে প্যাটেন্ট করে বিক্রি করেন। কিন্তু প্রকৃতপক্ষে এই যে দেখেন মাননীয় আদালত নয়ন সাহেব বলল যে উনার এগুলো কি করা হয়নি? কার্যত এখনো প্যাটেন্টই করা হয়নি। ট্রেডমার্কই করা হয়নি। সরকারিভাবে রেজিস্ট্রি করা হয়নি। যেহেতু প্যাটেন্ট করা হয়নি, সেই কারণে কিন্তু ওই অ্যাডিডাস ফুটবল কোম্পানি আমাদের বিরুদ্ধে যে মামলা করল, এক্ষেত্রে উনারা কিন্তু নিষেধাজ্ঞা পেতে পারে না, পাবে না। তো আমাদের ১ম উদাহরণে বলা আছে দেখেন যে ক্রুসিবল প্রস্তুত এবং বিক্রয় করে। ক্রুসিবল ধরেন এক ধরনের ভলি কথার কথা। সেগুলো বিক্রি করে। সে সেগুলোকে প্ল্যাটেন প্রাম্বুকা ক্রুসিবল অর্থাৎ এডিডাস নামে বিক্রি করে বাজারে চালু করে। এখন সে যে এই যদিও সেগুলো প্যাটেন্ট প্রাম্বুকা ক্রুসিবল বা এডিডাস নামে বাজারে চালু করে, কিন্তু কার্যত তা কখনোই প্যাটেন্ট করা হয়নি। মানে তারা এগুলোকে প্যাটেন্ট করেনি। যেমন আমরা গতকালকে বলেছি যে ফ্রেশের নিচে লেখা আছে সুপার ফ্রেশ প্যাকেজেড ড্রিংকিং ওয়াটার। ছোট করে লেখা টিএম ট্রেডমার্ক। তার মানে এই ফ্রেশটা তারা কি করেছে? সম্পত্তি আপনার হচ্ছে ট্রেডমার্ক হিসেবে কি করেছে? রেজিস্ট্রেশন করেছে। কিন্তু এই যে ক্রুসিবল, প্যাটেন্ট প্রাম্বুকা ক্রুসিবল নামে তারা বাজারে বিক্রি করে। এই ফ্রেশ পানি ঠিকই বিক্রি করে। কিন্তু তারা এটাকে কি করেনি? তারা এটাকে ট্রেডমার্ক করেনি। যেহেতু তারা এটাকে ট্রেডমার্ক হিসেবে বা প্যাটেন্ট হিসেবে তার হচ্ছে রেজিস্ট্রেশন করেনি, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি অন্য কেউ অপহরণ করে, ধরেন হচ্ছে সেটা অপহরণ করলো। অপহরণ মানে হচ্ছে সেটা কপি করলো। তাহলে এই যে আমরা কেরানীগঞ্জের সুপারটাতে ফ্যাক্টরি করলে সেটা কপি করলাম। তাহলে কপি করলেও সেই ক্ষেত্রে সেটা কি হবে না? এক্ষেত্রে এই ক্ষেত্রে যদিও সেটা অপহরণ করলো বা হচ্ছে নকল করলো, এই ক্ষেত্রে সে কি পাবে না? হ্যাঁ, আপনার যদি এর বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা পাবে না। কেন পাবে না? কারণ এটা তো কার্যত প্যাটেন্টই করা হয়নি। যেহেতু প্যাটেন্ট করা হয়নি, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা কিন্তু পেতে পারে না। আচ্ছা আরেকটা উদাহরণ আপনাদের এখানে দেয়া আছে। একেবারেই ট্রু সেন্স এ মাথায় যদি অন্য কিছু থাকে ঝেড়ে ফেলে দেন। ২ নম্বর উদাহরণ। মেক্সিকান বামের কথা বলা আছে। অনেক বড় উদাহরণ। অনেক বড় প্রবলেম কোয়েশ্চেন। ঘটনা বুঝবেন, গল্প বুঝবেন, প্রবলেম কোয়েশ্চেন ক্লিয়ার। মেক্সিকান বাম। আমরা ছোটবেলা দেখতাম বাজারে ৳৩ করে বাম বিক্রি হতো। এটাগুলো আমরা হচ্ছে মিল্লাত বাম বলতাম। এখন মিল্লাত বাম কেন ইউজ করতাম? যখন আমাদের মাথা ব্যথা হইতো বা হচ্ছে ঠান্ডা লাগতো, জ্বর আসতো।
এরকম আমরা হচ্ছে সেই মিল্লাত বামগুলো ইউজ করতাম। এখনো সেগুলো আছে, যদিও সেগুলো মিল্লাত বাম বা হচ্ছে জামবাগ বাম এরকম বিভিন্ন নামে আছে। ধরেন এখন হচ্ছে সেগুলো ধরেন টাইগার বাম নামে চলে। এখন কথার কথা, ধরেন রহিম সাহেব উনি বাজারে কি করে? টাইগার বাম বিক্রি করে। কে বিক্রি করে? রহিম। রহিম বিক্রি করে। রহিম কি বিক্রি করে বাজারে? টাইগার বাম। রহিম যখন টাইগার বাম বাজারে বিক্রি করে, রহিম মানুষদেরকে বলে বেড়ায় তার এই যে টাইগার বাম, এটা হলো কি? এটা হলো দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত। এটার মধ্যে কি? গাছগাছালির সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান আছে। এই কথা সে বলে বেড়ায়। এখন একেবারেই ট্রু সেন্সে আমরা যদি দেখি যে রহিম সাহেব ওনার একটা টাইগার বাম কোম্পানির ফ্যাক্টরি আছে। উনি সেই টাইগার বাম কোম্পানি, ওনার এটা কি করা? টিএম করা, মানে ট্রেডমার্ক করা, পেটেন্ট করা। উনি যখন টাইগার বাম বাজারে বিক্রি করে, তখন উনি মানুষদেরকে বলে বেড়ায় ওনার এই টাইগার বাম কি? দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত। এটাতে কি আছে? গাছগাছালির সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান আছে। সেই কথা শুনেই আমরা আমাদের যাদের মাথা ব্যথার সমস্যা আছে, সাইনাসের সমস্যা আছে, অনেকের যারা মুরব্বী আছেন তাদের হাঁটুর মধ্যে ব্যথা আছে, ওনারা আমরা কি করি? ওনার এই টাইগার বাম ব্যবহার করি। ব্যবহার করে আমাদের হাঁটুর ব্যথা, মাথার ব্যথা সব ব্যথাই ভালো হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি হয়েছে যে রহিম সাহেবের এই টাইগার বাম বাজারে আর অন্য কোনো বাম চলে না, মুভও চলে না, অন্য জামবাগ বাম যা আছে কিছুই চলে না, শুধু রহিম সাহেবের এই টাইগার বামই বাজারে একচেটিয়া চলে। পরবর্তীতে আমরা কতিপয় বেকার লোক, ধরেন হচ্ছে মামুন, অ্যাডভোকেট মামুন, তার সাথে ধরেন হচ্ছে আরো দুই একজন সাঙ্গ নিয়ে কি করলো? আমরা চিন্তা করলাম যে আমরা তো বেকার, এই টাইগার বাম বানাইতে তো খুব বেশি টাকা লাগবে না নকল করতে। তা আমরা চিন্তা করলাম আমরা কি করব? আমরাও বাজারে টাইগার বাম বিক্রি করা শুরু করব। তো যেই চিন্তা সেই কাজ, আমরা হচ্ছে ধরেন ঢাকার কেরানীগঞ্জে, যেদিকে আপনারা জানেন যে নকল কারখানার একটা এরিয়া, ওইখানে আমরা কি করলাম? ওইখানে আমরা একটা ফ্যাক্টরি করলাম। ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিতে আমরা টাইগার বাম বানানো শুরু করলাম, উৎপাদন করা শুরু করলাম। এখন রহিম সাহেবের যে টাইগার বামের যেই লোগো, যেই আপনার হচ্ছে কৌটা, যেই বোতল, সেই কৌটাই সেই লোগোই আমরা কি করা শুরু করলাম? ব্যবহার করা শুরু করলাম। পরবর্তীতে এক সময় রহিম সাহেব জানতে পারলো যে আমরা কতিপয় লোক, অ্যাডভোকেট মামুন এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে কি করেছে? এরকম আমার প্রোডাক্টটা নকল করেছে। তাহলে নকল করার কারণে রহিম সাহেব গিয়ে আমাদের বিরুদ্ধে, হ্যাঁ, মামুন এবং হচ্ছে আমাদের বিরুদ্ধে কি করলো? স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করলো। কেন স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করলো? আমরা কিন্তু ৫৪ ধারায় পড়েছি। এই ধারায় ট্রেডমার্ক কি হবে? ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে। তাহলে কেউ যদি কারো ট্রেডমার্ক কপি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন? স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে রহিম সাহেব আমাদের বিরুদ্ধে গিয়ে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করলো। তিনি সাবমিশন রাখলেন যে মাননীয় আদালত, এই যে কতিপয় লোক ওনারা কি করেছেন? ওনারা আমার এই টাইগার বাম কপি করেছেন, কপি করে বাজারে বিক্রি করতেছেন। এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? আমার কোম্পানির আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আদালতে দেখলো তাই, তখন আমাদেরকে নোটিশ করলো। আমরা আদালতে গেলাম। আদালতে গিয়ে বললাম, মাননীয় আদালত, আমি বললাম, ধরেন মামুন, অ্যাডভোকেট মামুন বলল, মাননীয় আদালত ঠিকই বলেছে রহিম সাহেব। আমরা ওনাদের এই টাইগার বাম কি করেছি? কপি করেছি। এখন আমাদের মধ্যে মামুন সাহেবের সাথে কে আছে? ধরেন আমাদের মধ্যে একজন নয়ন ভাই আছে। নয়ন ভাই আস্তে, আস্তে আদালতে বলল, মাননীয় আদালত, একটা কথা। কি কথা? বলেন। তখন নয়ন সাহেব একটা কাগজ বের করলো। কাগজ বের করে হচ্ছে আদালতে উপস্থিত করলো। উপস্থিত করে বলল, এই যে মাননীয় আদালত দেখেন, এই যে রহিম সাহেব, উনি মানুষদেরকে বলে বেড়ান ওনার যে টাইগার বাম আছে সেটা হলো দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, গাছগাছালির সার্বভৌম ওষুধগুণ বিদ্যমান। কিন্তু এই যে মাননীয় আদালত দেখেন, এই যে ফরেনসিক রিপোর্ট, এই ফরেনসিক রিপোর্টে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে রহিম সাহেব যে বলেন তার টাইগার বাম হচ্ছে গাছগাছালির ওষুধগুণ বিদ্যমান, কিন্তু এটা শূকরের গলিত চর্বি ছাড়া কিছুই না। তখন আদালত দেখলেন নয়ন সাহেবের সেই রিপোর্ট, যে রিপোর্টে সুনির্দিষ্টভাবে বলা আছে যে এই আপনার রহিম সাহেবের টাইগার বামে কি আছে? শূকরের গলিত চর্বি আছে। এখন যদিও রহিম সাহেবের এই টাইগার বাম ট্রেডমার্ক করা, তারপরেও কিন্তু আপনার রহিম সাহেব কিন্তু নিষেধাজ্ঞা পাবে না। কেন নিষেধাজ্ঞা পাবে না? আমাদের ১০ নম্বরে বলা আছে যে এই ক্ষেত্রে বাদী বা আবেদনকারীর দোষ বেশি থাকে। তাহলে এখানে রহিম সাহেবের কি দেখতেছি আমরা? রহিম সাহেবের এখানে
দোষ বেশি। কেন দোষ বেশি? কারণ তিনি বলে বেড়াচ্ছে যে উনার এই মেক্সিকান বাম, উনার এই টাইগার বাম কি? আপনার হচ্ছে দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, গাছ-গাছালির সার্বভৌম গুণ বিদ্যমান। কিন্তু অ্যাকচুয়ালি যখন পরবর্তীতে আদালতে মামলা হলো, মামলা হওয়ার পর প্রমাণ হলো যে এগুলো আসলে কি? সুগন্ধ মিশ্রিত শূকরের গলিত চর্বি ছাড়া কিছুই না। তাহলে এই ক্ষেত্রে যদিও আপনার রহিম সাহেবের এই টাইগার বাম বা মেক্সিকান বাম পেটেন্ট করা হয়েছিল ট্রেডমার্ক হিসাবে, তারপরেও তিনি কি পাবেন না? তারপরেও তিনি ইনজাংশন পেতে পারেন না। অর্থাৎ নিষেধাজ্ঞা পাবেন না। আশা করি সবাই বুঝতে পারতেছেন। খুবই মজার পড়া আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকারের। যারা মনোযোগ সহকারে শুনতেছেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আর যাদের মনোযোগ অন্যদিকে আছে, আপনাদের কাছে কিন্তু বোরিং লাগবে। দয়া করে সবাই মনোযোগ নিয়ে আসেন। আচ্ছা ৫৭ ধারা। ৫৭ ধারায় বলা আছে যে চুক্তির হা-বাসকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও না-বাসকে কি করা যায়? সংক্ষেপে আরকি আমরা এটা বলতেছি। চুক্তির হা-বাসকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও না-বাসকে নিষেধাজ্ঞা দেয়া যায়। একেবারেই যদি ট্রু সেন্স এ বলি, ধরেন হচ্ছে আপনি কোথায় পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী পহেলা বৈশাখে কি করবে? আপনার যে ঢাকার যে টিএসসি আছে, টিএসসি তে কি হবে? বাংলাদেশের যে অন্যতম ব্র্যান্ড শিল্পী তিনি গান গাবেন। সবাইকে আনন্দ দিবেন। এবং প্রতিবারই ওখানে গান হয় পহেলা বৈশাখে। কয়েক জায়গায় গান হয়। টিএসসি তেও গান হয়, ভিতরেও গান হয়, বাইরেও হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। সোহরাওয়ার্দী উদ্যানেও অনেক সময় অনুষ্ঠান। যাই হোক, এখন বাংলাদেশের অন্যতম একজন নামকরা ব্র্যান্ড শিল্পী, সঙ্গীত শিল্পী, উনি কি করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আগামী পহেলা বৈশাখে আপনার হচ্ছে সেখানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন। এবং পহেলা বৈশাখে এই ব্র্যান্ড শিল্পী অন্য কোথাও গান না গাওয়ার জন্য কি হইলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হইলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন পর সেই ব্র্যান্ড শিল্পী অন্য কোথাও ধরেন হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে একটা চ্যারিটি শোতে গান গাওয়ার জন্য কি পাইলেন? অফার পাইলেন। তাহলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ৳১০,০০,০০০ য়। কিন্তু উনি যে আমেরিকার ফ্লোরিডাতে ওইখানে উনি অফার পেলেন হচ্ছে ৳৫০,০০,০০০ র অফার পেলেন। তাই এরকম পরিস্থিতিতে সেই ব্র্যান্ড শিল্পী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন যে, "আমি কি করতে পারব না? পহেলা বৈশাখে আপনাদের এখানে গান গাইতে পারব না।" আগেভাগে জানিয়ে দিলাম। তাহলে এরকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে কি করতে পারবেন? এই ৫৭ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। ৫৭ ধারায় যখন মোকদ্দমা দায়ের করবেন, আদালত কিন্তু এই মর্মে নিষেধাজ্ঞা প্রদান করবে না বা এই মর্মে আদেশ দিবে না যে আপনি সঙ্গীত শিল্পী আগামী পহেলা বৈশাখে টিএসসির মোড়ে আপনাকে গান গাইতেই হবে। এই মর্মে কিন্তু আদালত নিষেধাজ্ঞা দিবে না। কিন্তু এই মর্মে আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন যে পহেলা বৈশাখে আপনি আর কি করতে পারবেন না। অন্য কোথাও অন্য কোনো জায়গায় গান গাইতে পারবেন না। তার মানে একেবারেই ট্রু সেন্স এ যদি বলি যে চুক্তির হা-বাসকে যদি নিষেধাজ্ঞা দেয়া নাও যায়, না-বাসকে কি করা যাবে? না-বাসকে নিষেধাজ্ঞা দেয়া যাবে। তাহলে আমাদের চুক্তির আ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আপনার যে সঙ্গীত শিল্পীর যে চুক্তিটা ছিল একটা হলো হা-বাচক, আরেকটা হলো না-বাচক। হা-বাচক কি ছিল? হা-বাচক ছিল উনি পহেলা বৈশাখে টিএসসি তে গান গাবেন। আর না-বাচক ছিল পহেলা বৈশাখে তিনি অন্য কোথাও গান গাবেন না। তাহলে এই মোকদ্দমা যদি আপনি দায়ের করেন তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু সঙ্গীত শিল্পীকে বাধ্য করতে পারবেন না যে আপনাকে পয়লা বৈশাখে গান গাইতেই হবে। কিন্তু এই মর্মে আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন যে আপনি পয়লা বৈশাখে ওই সময় আর অন্য কোথাও গান গাইতে পারবেন না। সবারই ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি, অনেকের নেইমারও থাকতে পারে, নেইমার। এখন ধরেন হচ্ছে কথার কথা লিওনেল মেসি আগামী ৫ বছর বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য কি হলেন? চুক্তিবদ্ধ হলেন। এবং আগামী ৫ বছর লিও মেসি অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবেন না বলে কি হলেন? যে অন্য কোনো ক্লাবের হয়ে তিনি কি করবেন না? হ্যাঁ? অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবেন না। এই মর্মে চুক্তিবদ্ধ হলেন। তাহলে আমি আবারও বলতেছি যে লিওনেল মেসি উনি একজন তারকা ফুটবল প্লেয়ার। আগামী ৫ বছর বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন। এবং আগামী ৫ বছর তিনি অন্য কোথাও ফুটবল খেলবেন না। এই মর্মে কি হলেন? হ্যাঁ, ওই বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হলেন। এখন চুক্তিবদ্ধ হবার ২ বছর পর লিওনেল মেসি আরব লীগের একটা আপনার হচ্ছে বা বা কাউন্টি খেলার মধ্যে হচ্ছে ধরেন ২ গ্রুপ খেলবে। সেইখানে উনি খেলার কি পাইলেন? অফার পাইলেন। অফার পাওয়ার পর উনি গিয়ে ওয়ার্ম আপ করা শুরু করলেন লিও মেসি। তখন বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বুঝতে পারলেন যে লিওনেল মেসি সেখানে কি করবেন? ওইখানে উনি আরব লীগের একটা ক্লাবের হয়ে ফুটবল খেলবেন।
তাহলে এরকম পরিস্থিতিতে বার্সেলোনা ক্লাব ধরেন হচ্ছে লিও মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করল। মামলা করার পর আদালত কিন্তু এই মর্মে নিষেধাজ্ঞা দিবে না। এই মর্মে নিষেধাজ্ঞা প্রদান করবে না যে লিওনেল মেসিকে কি করতে হবে? হ্যাঁ, বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলতেই হবে। এই মর্মে আদালত নিষেধাজ্ঞা প্রদান করবেন না। কেন প্রদান করবেন না? কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রদান করবেন না। এখন লিওনেল মেসিকে এই মর্মে নিষেধাজ্ঞা দেয়া যাবে না। ওনাকে কি করতে হবে? বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলতেই হবে। কিন্তু এই মর্মে নিষেধাজ্ঞা দেয়া যাবে, তিনি অন্য কোনো ক্লাবের হয়ে যেই সময়টুকু উনি চুক্তিবদ্ধ হয়েছেন, সেই সময়টুকুতে অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবেন না। অর্থাৎ আমাদের ৫৭ ধারায় বলা আছে, নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা। অর্থাৎ একটা চুক্তির যদি ২ টা অংশ থাকে, একটা হলো হা-বাচক, আরেকটা হলো না-বাচক। তাহলে চুক্তির হা-বাচকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও না-বাচককে কি করা যাবে? না-বাচককে নিষেধাজ্ঞা দেয়া যাবে। এটাই বলা আছে হচ্ছে ১৭। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা গতকালকে ১ থেকে ৭ ধারা পর্যন্ত পড়েছিলাম। আমরা হচ্ছে ৮ এবং ৯ একটু আলোচনা করে দিব। ৮ ধারা এবং ৯ ধারা। ৮ ধারা ৯ ধারা আলোচনা করে আপনাদের সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রচুর পরিমাণ এমসিকিউ দিয়েছি, সেগুলো অবশ্যই আপনারা অনুশীলন করবেন। আর অনেক সময় আমাদের হচ্ছে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নহে। টাইপ মিস্টেক হতে পারে কিছু বিষয়, সেগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ৮ এবং ৯ আমরা যে সিপিসি পড়েছিলাম, সিপিসির মধ্যে আমরা হচ্ছে সিপিসিটা গল্প আকারে ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম। তো সেই গল্পটা হলো, আবার যদি একটু রিপিট করে দেই। ধরেন রহিম এবং করিম। রহিম ভার্সেস করিম। রহিম ১০% জমিতে কি আছে? রহিম ১০% জমিতে বুক দখলে আছে। বুক দখলে থাকাকালীন করিম নামক এক ব্যক্তি তার সাথে ১৫-২০ জন লোক গিয়ে কি করেছে? রহিম সাহেবকে সেই ১০% জমি থেকে বেদখল করেছে। তাইলে আমরা বলেছিলাম যদি বেদখল করে তাহলে এই ক্ষেত্রে রহিম সাহেব কি করতে পারবেন? রহিম সাহেব হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী কি করতে পারবেন? সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য কি করতে পারবেন? সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ৮ ধারায় কিসের মামলা করবেন? সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। আর ৯ ধারায় কিসের মামলা করতে পারবেন? শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে সেই ৮ ধারা, সেই ৯ ধারা আজকে আমরা আলোচনা করব। তাহলে ৮ ধারায় দেখেন কিছুই বলা নেই আমাদের বেয়ারেক্টে, শুধু ২ টা কথা বলা আছে। ৮ ধারায় বলা আছে, "A person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure." A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure. এটা হুবহু তুলে দিবে আপনাদের এমসিকিউ পরীক্ষায়। হুবহু তুলে দিবে এবং দিয়েছেও, এমসিকিউ পরীক্ষায় এসেছে। সেম এটা তুলে দিবে যে, "A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure." এই বিষয়টা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? তাহলে অপশনে দেওয়া থাকবে ৮, অপশন দেওয়া হবে ৯, অপশন দেওয়া থাকবে ১০, অপশন দেওয়া থাকবে ১১। তাহলে আপনারা হচ্ছে ৮ ধারা বরাদ্দ করবেন। অথবা এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে, পারসন entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the dash. বাই দা ডেশ। তাহলে বাই দা ডট থাকবে। তাহলে অপশনে দেওয়া থাকবে, এটা আপনাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় আসছে। অপশনে দেওয়া থাকবে দ্য স্পেসিফিক রিল ফ্যাক্ট, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, হ্যাঁ? তারপরে দ্য এভিডেন্স অ্যাক্ট। তাহলে এখানে কি হবে? অপশনে এখানে যেখানে ডেশ দেওয়া থাকবে, ডেশের জায়গায় হবে কি? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তাহলে আমরা ১ম ক্লাসেই বলেছিলাম যে মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে এখানে দেখেন বলা আছে ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তার মানে কি বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর আমরা প্রমাণ করব কোন আইনে? প্রমাণ করব হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে আমাদের ৮ ধারায় কি বলা আছে? ৮ ধারায় আমরা কিসের মামলা করব? ৮ ধারায় মামলা করব হচ্ছে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, হ্যাঁ? তিনি কি করতে পারবেন? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন উনি যদি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন, তাহলে সেই ক্ষেত্রে উনার সম্পত্তিটা কোন আইন অনুযায়ী রিকভারি হবে? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। ৮ ধারা থেকে আরো হচ্ছে সাপ্লিমেন্টারি এলিমেন্ট আছে, যেগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে, সেটা আমরা কিছুক্ষণ পরেই আবার আলোচনা করব।
আর ৯ ধারার যে গল্পটা, ৯ ধারার গল্পটা হলো ধরেন সকিনা বিবি। সকিনা বিবি দীর্ঘদিন ধরে একটা জমিতে কি করে? একটা জমিতে জমির পাশে হচ্ছে টং দোকান চালায়। এখন এই যে সকিনা বিবি, উনি যে টং দোকান চালায় যে জমির উপর, সেই জমিটা হলো রহিম সাহেবের। এখন রহিম সাহেব কোথায় থাকে? আমেরিকাতে থাকে রহিম সাহেব। এখন সকিনা বিবি কি করেছে? রহিম সাহেবের কাছ থেকে ভাড়া নিয়েছে সেই জমিটা। ভাড়া নিয়ে সেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে গরিব মানুষ সকিনা বিবি টং দোকান চালাচ্ছে। এখন করিম সাহেব হঠাৎ করে এসে সেই সকিনা বিবিকে কি করলো? ওই টং দোকান থেকে বা হচ্ছে ওই জমি থেকে বেদখল করলো। উইদাউট এনি লিগাল প্রসিডিওর। করিম আইসা বলতেছে যে আমি রহিমের কাছ থেকে এই জায়গা কিনে নিছি, আপনি এখন ভাগেন। এখন রহিম সাহেবকে সকিনা বিবিকে কি করা হলো? রহিম সাহেবের যে জমি আছে সেই জমি থেকে বেদখল করা হলো। এরকম পরিস্থিতিতে সকিনা বিবি কাঁদতে কাঁদতে আপনার চেম্বারে আসছে। আইসা বলতেছে যে স্যার, আমার শেষ সম্বল ছিল, আমি একটা টং দোকান চালিয়ে, ছোট্ট একটা চায়ের দোকান চালিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। আজকে সেখান থেকে আমাকে কি করা হয়েছে? বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে। আমি আগে থেকে কিছুই জানি না। আমার মালামালগুলো আমি সঠিকভাবে গুছাতে পারিনি। এরকম পরিস্থিতিতে একজন আইনজীবী হিসাবে আপনি কি করতে পারবেন সকিনা বিবির পক্ষে? সকিনা বিবির পক্ষে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় যে আপনি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করবেন, এই ক্ষেত্রে ওই সম্পত্তিতে সকিনা বিবির কি কোনো স্বত্ব বা মালিকানা আছে? কিছুই নেই। তার মানে ৯ ধারায় আমরা যেটা বেসিক ক্লিয়ার রাখবো, ৯ ধারায় আপনি যখন মামলা করবেন, আপনার সত্ত্ব থাকুক আর না থাকুক, আপনি কি করতে পারবেন? ৯ ধারায় কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ৯ ধারায় কি বলা আছে? স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা। তাহলে বেআইনিভাবে যদি কেউ আপনার হচ্ছে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত তার অনিচ্ছায় স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত হয়, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি কি করতে পারবেন? দাবিদার ব্যক্তি এই ৯ ধারায় মোকদ্দমা দায়ের করে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। তাহলে এই দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে কিন্তু সত্ত্ব কিন্তু কোনো বিবেচ্য বিষয় না। আবারও বলতেছি, সত্ত্ব বা মালিকানা কোনো বিবেচ্য বিষয় না। এখানে বিবেচ্য বিষয় কি? এইখানে বিবেচ্য বিষয় হলো যে আপনি ওই সম্পত্তিতে দখলে ছিলেন কিনা এবং দখলে থাকা অবস্থায় আপনি বেআইনিভাবে কি হয়েছেন? বেদখল হয়েছেন কিনা। তাহলে এই যে ৯ ধারার মামলা, এই ৯ ধারার মামলার ক্ষেত্রে কি প্রমাণ করবেন আপনি? এই ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনি হচ্ছে শুধুমাত্র দখল এবং বেদখল প্রমাণ করবেন যে আপনার এখানে কি ছিল? আপনার এখানে দখল ছিল। ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনার কি করা লাগবে? ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনার সত্য প্রমাণ করা লাগবে না। যেখানে বেসিক কিছু বিষয় আছে যেগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয়। এটা আমরা পার্থক্যটা আলোচনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা ৮ এবং ৯ ধারার যে পার্থক্যটা পড়তেছি এটা আপনাদের এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষার জন্য হিউজ ইম্পোর্টেন্ট। এই তথ্যগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখানে কনফার্ম আপনাদের কোয়েশ্চেন আসবে। ধরতে পারেন 100%ই। এই বক্সটা থেকে এমসিকিউ পরীক্ষায় যে ইনফরমেশন গুলো আছে এবং উপরের যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে আপনাদের কোয়েশ্চেন আসবে। ওকে, ৮ ধারার যে মামলাটা, এই মামলাটার নাম কি? এই মামলাটার নাম হলো স্থাবর সম্পত্তির স্বত্বসহ দখল পুনরুদ্ধার। আর ৯ ধারার যে মামলাটা, এই মামলাটার নাম কি? এই মামলাটার নাম হলো ফাঁস দখল পুনরুদ্ধার বা শুধুমাত্র দখল পুনরুদ্ধার। ৮ ধারায় আপনি যদি মামলা করেন তাহলে সেক্ষেত্রে কোন আইন অনুসরণ করে চলে? সেক্ষেত্রে হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে চলে। আর ৯ ধারার মামলার ক্ষেত্রে কোন আইন অনুসরণ করে চলে? ৯ ধারার ক্ষেত্রে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করে চলে। আপনি যখন ৮ ধারায় মামলা করবেন, ৮ ধারার সাথে কি চাইতে হয়? আপনারা অনেকেই জানেন। ৮ ধারার সাথে ৪২ ধারা চাইতে হয়। অর্থাৎ ৮ ধারার সাথে ৪২ ধারায় কি চাইতে হয়? ৮ ধারার সাথে ৪২ ধারায় ঘোষণা চাইতে হয়। কিন্তু ৯ ধারার সাথে কি চাওয়া লাগে না? ৯ ধারার সাথে ৪২ ধারায় আপনার হচ্ছে ঘোষণা চাওয়া লাগে না। এমসিকিউ পরীক্ষায় বারবারই কোয়েশ্চেন আসে যে ৮ ধারা অর্থাৎ স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত বছর? তাহলে আমাদের তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বলা আছে স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ হলো ১২ বৎসর। আর ৯ ধারার যে মামলা শুধুমাত্র দখল পুনরুদ্ধার, সেই শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ আমাদের তামাদি আইনের ৩ অনুচ্ছেদে বলা আছে, সেক্ষেত্রে তামাদির মেয়াদ হলো বেদখল হতে ৬ মাস।
আচ্ছা, এখন আসি প্রমাণের বিষয়ে। ৮ ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারায় হলো আপনাকে সত্য প্রমাণ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আ আপনাদের হচ্ছে ১৪৪ এবং ১৪৯। ১৪৪ টা হলো ১৪২। কখন ১৪২ হবে, কখন ১৪৪ হবে, কখন ১৪৯ হবে ৮ ধারার মামলা করার। তাহলে ১৪২ অনুচ্ছেদ হবে তখনই যখন আপনি একটা স্থাবর সম্পত্তিতে দখলে ছিলেন। একেবারেই ট্রু সেন্স এ। আপনি একটা সম্পত্তির দখলে ছিলেন, হঠাৎ করে আপনি আজকে সেই সম্পত্তি থেকে বেআইনিভাবে বেদখল হয়েছেন। তাহলে বেদখল যদি হন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ৮ ধারায় ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবেন। আর ১৪৪ অনুচ্ছেদ হলো যেখানে আপনি অন্য কোনোভাবে সত্ত্বের মালিক হয়েছেন। সেটা ক্রয় সূত্রে হতে পারেন বা আপনি হচ্ছে পৈতৃক সূত্রে হতে পারেন। যেক্ষেত্রে আপনি আগে থেকে কি জানতেন না বা পরবর্তীতে জানতে পেরেছেন যে আপনি সম্পত্তির মালিক। অথবা কথার কথা আপনি ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাট কিনার পর ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন যে ওইখানে অন্য কেউ বসবাস করতেছে। তার মানে আপনি কিন্তু ফ্ল্যাট থেকে বেদখল হননি। আপনি ফ্ল্যাটের মালিক। কিন্তু সেখানে অন্য কেউ কি আছে? বসবাস করতেছে। এরকম পরিস্থিতিতে সেক্ষেত্রে কি হবে? যেখানে আপনি অন্য কোনোভাবে সত্ত্বের মালিক সেক্ষেত্রে হবে ১৪৪ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছর। আর ১৪৯ অনুচ্ছেদ তখনই হবে যখন সরকার আপনার বিরুদ্ধে কি করবে? মামলা দায়ের করবে। তাহলে সরকার যদি পাবলিকের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে ৮ ধারার মামলা, তাহলে সেই ক্ষেত্রে সরকারের তামাদির মেয়াদ হলো সরকার আমাদের বিরুদ্ধে মামলা করতে পারবে ৬০ বৎসরের মধ্যে। ৮ ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারায় হচ্ছে সত্য প্রমাণ করতে হবে। দখল প্রমাণের কি নাই? ৮ ধারায় আপনার দখল প্রমাণের প্রয়োজন নাই। আর ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনাকে কি প্রমাণ করতে হবে? ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনাকে সত্য প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি শুধুমাত্র দখল, বেদখল প্রমাণ করলেই হবে। ৮ ধারার মামলার কোর্ট ফি কত? কোর্ট ফি কি? ৮ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিক ২% হারে। হ্যাঁ? অর্থাৎ অ্যাড ভেলোরাম কোর্ট ফি। এমসিকিউ পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেন আসে যে ৮ ধারার মোকদ্দমার তামাদি দুঃখিত ৮ ধারার মোকদ্দমার আপনার হচ্ছে কি আ কোর্ট ফি কি? কোর্ট ফি হলো অ্যাড ভেলোরাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। আর ৯ ধারার মামলার কোর্ট ফি কি? ৯ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক বা অ্যাড ভেলোরাম কোর্ট ফির অর্ধেক। এখন আপনারা হয়তোবা কোয়েশ্চেন জাগতেছে যে মূল্যানুপাতিক ২% হারে এটা আবার কি? মূল্যানুপাতিক ২% হারে হলো আমরা প্রথমেই বলতেছি যে ৮ ধারার মামলার কোর্ট ফি কি কোর্ট ফি? ৮ ধারার মামলার কোর্ট ফি হলো এড ভ্যালোরাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। এখন একটা জমির দাম ধরেন হচ্ছে ৳১,০০,০০,০০০। তাহলে ৳১,০০,০০,০০০ র যদি ২% হয় তাহলে কত হয়? ৳২,০০,০০০। তাহলে ৳২,০০,০০০ কি আপনি কোর্ট ফি দিবেন? না। আপনি হচ্ছে ওই জমির যেই ৳১,০০,০০,০০০ সেটার ২% হারে কিন্তু হয়ে যায় কত? ২% হারে হয়ে যায় ৳২,০০,০০০। তাহলে আমাদের এখানে ২% হারে ৳২,০০,০০০ হলেও আপনাকে ৳২,০০,০০০ কোর্ট ফি দেয়া লাগবে না। সর্বোচ্চ কোর্ট ফি কত হবে? সর্বোচ্চ কোর্ট ফি হবে ৳৪০,০০০। আমাদের ঢাকা বারে মেবি ৳৪৬,০০০ সামথিং কোর্ট ফি নেয়। আর ৯ ধারায় হলো সেই অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির কি হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক হবে। এখন আপনাদের লিখিত পরীক্ষায় যেই সকিনা বিবির গল্পটা বললাম, এটা কিন্তু লিখিত পরীক্ষায় ২ বার করে আসছে। এখন এইবার যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, সেটা তো আপনার হচ্ছে ৯ ধারায় মামলা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন যে বেআইনিভাবে সকিনা বিবি করিম কর্তৃক বেদখল হয়েছে। এই কারণে সে ৯ ধারায় মামলা করতে পারবে। কিন্তু এখন সকিনা বিবি ধরেন হচ্ছে আপনার আম আ অফিসের সামনে আপনার হচ্ছে সরকারি রাস্তায় কি করে? সরকারি রাস্তায় একটা টং দোকান চালায়। সকিনা বিবি কি করে? হ্যাঁ, সকিনা বিবি সরকারি আ আপনার হচ্ছে যে আমাদের যে অফিসের সামনে উপজেলার মোড়, হ্যাঁ? এগুলো সরকারি জায়গা, উপজেলার যে জায়গা আছে ফুটপাতের উপর ছোট্ট একটা টং দোকান চালায়। এখন হঠাৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সেই সকিনা বিবিকে কি করলো? হ্যাঁ, তার সেই টং দোকান সহ এখান থেকে তাকে উচ্ছেদ করলো। হঠাৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলো এবং এই গরিব সকিনা বিবিকে কি করলো? আপনার হঠাৎ করেই উচ্ছেদ করল বা বেদখল করল। এখন সকিনা বিবির দোকানের সামনেই আপনার চেম্বার। আপনি সবসময় সকিনা বিবির দোকান থেকে আপনার যেই ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি খাওয়ান। এখন সকিনা বিবি দৌড়ে আপনার কাছে আসলো। এসে বলল যে, "স্যার এই যে দেখেন আমাকে বেদখল করেছে। আমার কি করা যায়?" এখন সকিনা বিবি কি এই ৯ ধারায় মামলা করতে পারবে সরকারের বিরুদ্ধে? যেহেতু সরকার বেদখল করেছে। ৯ ধারায় কি করা যাবে না? ৯ ধারায় কিন্তু সরকারের বিরুদ্ধে সকিনা বিবি মামলা করতে পারবে না। তাহলে ৮ ধারায় কি করতে পারবে? যদি সকিনা বিবির সেইখানে কোনো আ জমি থেকে থাকে বা উনার যদি নিজস্ব জমি হয় সেখান থেকে যদি বেদখল হয়ে থাকে
তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? ৮ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে ৮ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায়? ৮ ধারায় ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করা যায়। আর ৯ ধারার ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। সরকারের বিরুদ্ধে কি করা যায় না? সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। ৮ ধারার মামলার আপনি যদি হেরে যান, ৮ ধারায় আপনি মামলা করেছেন। এখন ৮ ধারায় মামলা করে আপনি হেরে গেছেন। তাহলে হেরে যদি যান সেই ক্ষেত্রে প্রতিকার কি? ৮ ধারায় মামলা করে হেরে গেলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন। কিন্তু কি হবে না? হবে না হচ্ছে রিভিশন হবে না। আর ৯ ধারায় মামলা করে যদি আপনি হেরে যান, এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। ৮ ধারার মামলার প্রতিকার কি? তাহলে আপনি রহিমের পক্ষ হয়ে মামলা করেছেন, মামলা করে হেরে গেছেন। তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি? সেই রায় ডিক্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন, কিন্তু রিভিশন হবে না। আর ৯ ধারার মামলা করেছেন, এখন ৯ ধারার মামলা করে আপনি হেরে গেছেন। আপনি দখল পুনরুদ্ধার করতে পারেননি। তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ সকিনা বিবি যে করিমের বিরুদ্ধে মামলা করল, সেক্ষেত্রে সকিনা বিবি কিন্তু মামলায় জয়ী হয়ে গেছে। কারণ ৯ ধারার মামলায় কি প্রমাণ করা হয়? শুধুমাত্র আপনার দখল এবং বেদখল প্রমাণ করা হয়। সকিনা বিবি কি হলো? সকিনা বিবি রায় ডিক্রি পেয়ে গেল। সেই ক্ষেত্রে আপনার আ করিম সাহেব কি করতে পারবেন? ৯ ধারার মামলা যে হেরে গেছে, উনি আপিল রিভিউ করতে পারবে না। কিন্তু উচ্চ আদালতে কি করতে পারবেন? উচ্চ আদালতে রিভিশন করতে পারবেন। এখন উনি ৯ ধারায় মামলায় যদি হেরেও যায়, যেমন উনি উচ্চ আদালতে রিভিশন করতে পারবেন। পাশাপাশি উনি কি করতে পারবেন? হ্যাঁ, যেমন রিভিশন করতে পারবেন, পাশাপাশি উনি আপনার হচ্ছে ৮ ধারায় নতুন করে আবার মামলা দায়ের করতে পারবেন। তার মানে আপনি যদি ৮ ধারার মামলা করে আপনি হেরে যান, সেই ক্ষেত্রে আর ৯ ধারায় মামলা করতে পারবেন না। কিন্তু ৯ ধারায় মামলা করে যদি হেরে যান, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার আপনি কি করতে পারবেন? পরবর্তীতে আবার আপনি ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে এই যে ইনফরমেশন গুলো এগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাদের